মাটিটা মনে হয় হয়তো চেঞ্জ করতে হবে, গাছটা তো আঁচলটা ছেড়ে দে। হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ হচ্ছে রবিবার, সকাল বাজে ওই 8টা মতো। আমি সকাল ব্রেকফাস্টে আজকে সেরকম কিছু যে খই চিড়ে আর দই খাবো সকালবেলা। আমি আর অভিজিৎ দুজনেই সেম খাবো। আজকে তাড়াতাড়ি আপনাদের সাথে একটা ভীষণ গুড নিউজ আমি শেয়ার করে নেব, মানে আমাদের জন্য তো এটা গুড নিউজই। জানি না আপনাদের কেমন লাগবে কথাটা শুনে। তো আস্তে আস্তে ভিডিওটা মাঝে আমি শেয়ার করে নেব। আজকে আমরা একটা জায়গায় একটা হিন্দু মন্দিরে গিয়েই আপনাদের সাথে গুড নিউজটা শেয়ার করব। আজকে এতটাই খুশির একটা দিন, ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আমাদের খুশিটা। কথায় আছে যে আনন্দ ভাগ করে নিলে নাকি সেই আনন্দের পরিমাণ অনেকটা বেশি বেড়ে যায়। তো সেই কারণেই আপনাদের সাথে শেয়ার করা। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো প্রতিদিন সকালে উঠেই আমি আমার ডায়েট চার্ট ফলো করেই খাবার দাবার খাই। আজ যেমন সকালে উঠেই আমি খেয়েছিলাম চিয়া সিড ভেজানো জল এবং 4টে আমন্ড বাদাম, যেটা কিনা ওভারনাইট আমি সোক করে রেখেছিলাম। আর এখানে ব্রেকফাস্টে আজকে আমি বানিয়ে নিয়েছি খই দই এবং চিড়ে মাখা। এখানে অভিজিতেরটা ছিল বড় বাটিতে, ওরটা চিনি দেওয়া, আর আমারটা কিন্তু একদম চিনি ছাড়া। চলুন তবে ঝটফট করে ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার দুপুরে রান্না শুরু করব। আজ তো সকাল সকাল রান্না বান্নার জন্য চলে এসেছি, তাড়াতাড়ি রান্না বান্না করেই আর কি মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আর আজকে লাঞ্চের জন্য আমি বানাচ্ছি এখানে ডিমের একটু ঝোল বানাবো পাতলা করে। অনেকদিন ধরে অভিজিৎ বলছিল যে ডিমের ঝোল খাবে, বানানো হচ্ছিল না আমার। তো এখানে প্রথমেই আমি বেশ কয়েকটা ডিম কিন্তু সিদ্ধ বসিয়ে নিয়েছি। এই আমেরিকাতে এসে আজকে প্রথম আমাদের ডিমের ঝোল বানানো। ডিমগুলো সিদ্ধ হতে থাকুক, চলুন আপনাদের একটু বাইরে ব্যালকনি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আজকে বাইরে রোদ্দুরের কিন্তু ভীষণ তাপ, তবে আমাদের জন্য রোদ্দুরের তাপ মনে হলেও জানেন তো আমেরিকানরা এই ধরনের ওয়েদার ভীষণ ভালোবাসে। তাদের কাছে আউটিং এর জন্য বেস্ট দিন হচ্ছে এরকম রোদ ঝলমলে দিনগুলি। এখানে দেখুন যে বীজগুলো বসিয়েছিলাম, কি সুন্দর ছোট ছোট চারা বেরিয়েছে। তবে গোলাপ গাছগুলিকে মনে হয় আর বাঁচাতে পারবো না। ও মা, ওই দিকটাতে দেখুন আমাদের সামনের ঘরের বিড়ালটি বাইরে এরকম করিডোরে বেরিয়ে এসছে। ভীষণ সুন্দর দেখতে এই বিড়ালটিকে, আমার দিকে আবার কেমন চেয়ে চেয়ে দেখছে দেখুন। এই ডিমের ঝোল রান্না করার সময় জানেন আলুগুলো ভেজেছি, এদিকে ডিমগুলো পাশে ছাড়িয়ে রেখে দিয়েছি। ওগুলোকে যে ভাজতে হবে তা একদম মাথা থেকে বেরিয়ে গেছিল। তারপরে কড়াইতে জিরে আর এলাচ ফোড়নের জন্য দেওয়ার পরে মনে পড়েছে যে ডিমগুলো তো আর ভাজাই হলো না। তারপর ওই তেলের মধ্যে দিয়েই ডিমগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এদিকে আলুটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আর এখানে দেখুন একটু রাত্রে ভেবেছি মুগের ডাল আর কুমড়োলি ভাজবো, সেই কারণে কুমড়োগুলো একটু কেটে রাখছি, যতটা কাজ আর কি এগিয়ে রাখা যায়। এই যে ডিমের ঝোল আমার একদম রেডি। নামানোর আগে একটু ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। বেশ সুন্দর রং এসছে কিন্তু ডিমের ঝোলটিতে, বলুন। একেবারে একটু বেশি করেই বানিয়ে নিয়েছি যাতে কালকে অভিজিৎকে লাঞ্চেও দিয়ে দিতে পারি। আর এই দিকটাতে অভিজিতের যেহেতু আজকে ছুটি, সেই কারণে ও আবার কয়েকটা গাছ বসিয়ে নিচ্ছে। আমি ওকে বেশ খানিক দিন ধরেই বলছিলাম যে ঘরে কয়েকটা পাত্র আছে, একটুখানি কেটে গাছ বসাও। ও মোটে সময়ই পাচ্ছিল না, তবে আজ একটু সময় পাওয়াতে এই কাজগুলোও করছে। এখানে একটু গোটা ধনে আর লঙ্কার বীজ বসিয়েছি। না, এখানে আর দেরি করা যাবে না, আবার স্নান ধান করে রেডি হতে হবে। হ্যালো, আপনাদের বলেছিলাম যে আজকে দুপুরে আমরা একটু মন্দিরে যাব, তো সেই জন্যই আর কি শাড়ি পরে নিয়েছি। আজকে অনেক দিন পরে শাড়ি পরলাম, ভীষণ ভালো লাগছে। আমি তো শাড়ি পরতে বরাবরই ভীষণ ভালোবাসি, এতদিন পরে শাড়িটা পরলাম। আর এই শাড়িটা কিন্তু আমার ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছি, রেডি হচ্ছে। ও আসলে আপনাদেরকে দেখাবো একবার আমার পুরো লুক কিছুই না, খুব সাধারণ সিম্পল ভাবেই সেজেছি। একা একা ভিডিও নিলে কি আর পুরো সাজটা দেখানো যায়? তাই একটু অভিজিৎকে ফোনটা দিয়ে বললাম আমি যে শাড়িটা পরেছি একটু আমার সুন্দর করে ভিডিও নিয়ে দাও দেখি। বছরে এই তো 2-1 দিন শাড়ি পরা হয়, তবে শাড়ি পরলে একটু ফটো আর ভিডিও না নিলে মনটা বড্ড খারাপ করে। চলুন যাই এবার, আমাদের গাড়িও ওই দিকটাতে নিচে চলে এসছে। রোদ্দুরের কি ভীষণ তাপ দেখেছেন আজকে, গাটা মনে হচ্ছে যেন একদম পুড়ে যাবে। বেলা বাজে এখন প্রায় 3টে। আমরা ভেবেছিলাম যে 2টোর মধ্যে বেরোবো, তবে এই শাড়ি টাড়ি পরতে পরতে দেরি হয়ে গেল। আজ এই মন্দিরে যাওয়াটা আমরা কিন্তু হঠাৎ করেই প্ল্যান করি, মানে কালই প্ল্যান করেছি বলা যেতে পারে। মন্দিরটা কেমন হবে কি হবে কিছুই আমরা জানি না। আজ একবার ঘুরে আসি, যদি ভালো লাগে ইচ্ছা আছে পরে একবার গিয়ে একটু ভালোভাবে পুজো দিয়ে আসবো। আর এই যে দেখুন গাড়িতে বসে পড়েছি। এখানে রাস্তাঘাট যেহেতু প্রচণ্ড পরিমাণ ঢালু হয়, সেই কারণে এখানে সবসময় বলে যে গাড়ির পিছনের সিটে বসলেও আমরা যেন সিট বেল্টটা সবসময় লাগিয়ে নিই।
শাড়ি পরলে আমার নিজেকে নিজেরই এত সুন্দর লাগে, মনে হয় সারাক্ষণ যেন নিজেরই কোনো ভিডিও নিতে থাকি। আমার নিজেকে নিয়ে প্রচণ্ড সেলফ অবসেশন আছে, আর আমার মনে হয় এটা প্রতিটা মানুষেরই থাকা উচিত, ছেলে মেয়ে নির্বিশেষে। নিজেকে কখনোই কারোর সাথে কম্পেয়ার করতে আমি ভালোবাসি, এবং অন্য কেউ করলেও আমি সেই মানুষগুলোকে একদমই পছন্দ করি না। যদিও এটা আমার একদমই ব্যক্তিগত একটি মতামত, আমার সাথে মতের অমিল কিন্তু বহু মানুষের হতেই পারে। যাকে এসব সিরিয়াস বিষয় এখন থাক, বাইরেটা দেখাচ্ছে একবার দেখুন। বসন্তের ছোঁয়ায় চারিদিকটা এত সুন্দর সবুজ হয়ে উঠেছে যেন একদম চোখই ফেরানো যাচ্ছে না। আমাদের বাড়ির থেকে এই মন্দিরের ডিস্টেন্স কিন্তু বেশি না, ওই 14-15 মিনিট মতো গাড়িতে লাগবে, তাহলে বুঝতেই পারছেন কতটা কাছে। এইখানের এই রাস্তাটি না দেখিয়ে আমি পারলাম না। শুরুতেই আপনাদের বলেছিলাম যে এখানকার রাস্তা বড্ড ঢালু হয়, একবার দেখুন সামনেটা একদম যেন পাহাড়ের মতো একটা উঠে যাচ্ছে। জার্মানিতে তো পাহাড়ি রাস্তা আমরা বহু দেখেছি, তবে এরকম ঢালু রাস্তা কিন্তু এই প্রথম আমেরিকাতেই দেখলাম। এমনকি গাড়ির মধ্যে বসেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কোনো ঢালু জায়গার উপর দিয়ে যাচ্ছেন, স্পেশালি যখন এই ঢালু জায়গা থেকে গাড়িটি আবার সমতল পৃষ্ঠে নামবে। একটা সেকেন্ডের জন্য আপনি ফিল করতে পারবেন নাগরদোলনায় যখন আমরা উপর থেকে নিচে নামি, সেই সেম ফিলিংসটাই। আমেরিকাতে আসার পর বহু রাস্তাঘাটের ভিডিও তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে এখনও অবধি এই রাস্তা দিয়ে বা রাস্তার পাশ দিয়ে কোনো মানুষজনকে কি একটিবারের জন্য আপনারা হাঁটতে দেখেছেন? দেখেননি নিশ্চয়ই, আমিও সত্যি কথা বলতে গেলে দেখিনি, জানেন। এই জিনিসটা আমার ভারী অদ্ভুত লাগে। এটা যদি জার্মানি হতো তাহলে আপনি এই রাস্তাতেও দেখতেন যে আশপাশ দিয়ে কত মানুষ হেঁটে চলে বেড়াচ্ছে। যদিও হাইওয়েতে মানুষজন সেই হিসাবে কমই দেখা যায়, তবে আমার তো আরো মনে হয় যে এখানকার মানুষ গাড়ি ছাড়া একদমই অচল। আর গাড়িটা সত্যিই কিন্তু দরকার। এখানে দোকান পাট, স্কুল সবকিছু এত দূরে দূরে, গাড়িটা অতি অবশ্যই দরকার যারা লং টার্মের প্ল্যান করে আমেরিকাতে আসছেন। আমরা মন্দিরের খুব কাছেই চলে এসেছি, ওই যে দূরে দেখুন মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে। উবারে করে এই মন্দির অবধি আসতে আমাদের প্রায় লাগলো ওই $15 কাছাকাছি, যেটা কিনা ওই ধরতে পারেন আপনি 1200 থেকে 1300 টাকার মতো। তবে খুব বেশিও নয়, অনেকটা পথ জানেন তো, সেই হিসাবে আমার তো মনে হয় যে কমই টাকা নিয়েছে। তবে এটাই যদি আপনি ওই সন্ধ্যের মুখে মুখে আসতেন তাহলে ওটা আবার বেড়ে $20 থেকে $25 হয়ে যেত। এই যে আমরা মন্দিরের ভিতরের দিকটাতে চলে এসেছি। আমরা আসলে উবারটা এমন জায়গায় দাঁড় করিয়েছে, মন্দিরের যে পিছনের দিকটা সেই দিক দিয়েই ঢুকতে হলো। তবে আজ বোধহয় এই মন্দিরে কোনো প্রোগ্রাম হচ্ছে জানেন, বেশ অনেকজনকেই দেখছি। তাছাড়াও আজ তো রবিবার, আজকে একটু অন্যান্য দিনের থেকে বেশি লোকজন দেখাই যাবে। মন্দিরের সামনেটিতে কতগুলো গাড়ি পার্ক করা দেখতে পাচ্ছেন, তার মানে বুঝুন একবার যে কত লোক এখানে থাকতে পারে। এই যে এই জায়গাটিতে জুতো খুলে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। এই যে এই মন্দিরটির মধ্যে রয়েছে প্রতিষ্ঠিত গণেশ ঠাকুর। দাঁড়ান, এখানে কলের ব্যবস্থা আছে, হাত আর পাটা একটু ধুয়ে নিই। জানেন তো, আমি প্রথমে ভেবেছিলাম যে মন্দিরের ভেতরে হয়তো কোনো ভিডিও নেওয়া যাবে না, তবে এখানে সেরকম কোনো নিয়ম নেই, আপনি যেখানে ইচ্ছা সেখানেই ভিডিও নিতে পারেন। এটা খুবই ভালো হলো, আপনাদেরকেও একটু ঘুরে দেখাতে পারবো মন্দিরটি। এই মন্দিরটিকে জানেন তো বলা হয় যে 33 কোটি দেবতার আসন, মানে আমাদের হিন্দু ধর্মের মোট 33 জন দেবতাই কিন্তু এই মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে। এই যে জায়গাটি এখন দেখাচ্ছি এটাকে বলা হয় হাবন ভবন, মানে এখানে সমস্ত প্রকার যজ্ঞ করা হয়। যজ্ঞ কুণ্ডগুলো একবার দেখেছেন, এক একটি বিশাল আকারের। মোট 5টা যজ্ঞকুণ্ড এখানে রয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এখানে যজ্ঞ কারা করে। এই আমেরিকাতে যে সমস্ত ভারতীয় পরিবারগুলি রয়েছে তারাই বিশেষ দিনগুলিতে এসে এইখানে যজ্ঞ করে যায়, কারণ নিজস্ব বাড়িতে তো যজ্ঞ করা অমনভাবে পসিবল হয় না। তার কারণ এখানে যেহেতু সব ঘরবাড়ি কাঠের হয়, সেই কারণেই আলাদাভাবে এরকম মন্দিরে এসে এই যজ্ঞগুলো করতে হয়। তবে এই পুরো মন্দিরটাই জানেন তো সাউথ ইন্ডিয়ান ধাঁচে বানানো। এখানে 33 কোটি ভগবান থাকে, আমরা বাঙালিরা আবার দেবদেবীর এই রূপগুলি পূজা করতে অভ্যস্ত নই। তবে ঈশ্বর তো একটি, তা সে তার যে রূপই হোক না কেন। এখানে প্রথমেই আমি প্রণাম করে নিচ্ছি নাগ দেবতাকে, তারপর চলুন ওইদিকে মন্দিরটিতে যাব। এখন আমরা এসেছি নবগ্রহ মন্দিরে। এখানে এই যে শুরুতেই দেখাচ্ছি দেখুন শনি দেবতা, এবং শনি মহারাজের একদম পাশেই রয়েছে কিন্তু কেতু। নবগ্রহের 2 গ্রহ তো হয়ে গেল, এবার চলুন বাকি 7 গ্রহকেও আপনাদের একটু ঘুরে দেখাই। তার আগে আমরা সকলে মিলে চলুন একবার শনিদেবের থেকে আশীর্বাদ নিয়ে নিই। এই নবগ্রহ মন্দিরে ঢুকতেই আপনি কিন্তু খুব সুন্দর একটা ভাইবস পাবেন। আপনি আসলেই বুঝতে পারবেন যে এই পুরো জায়গাটিতেই রয়েছে একটি পজিটিভ এনার্জি। এই যে দেখুন শনিদেবের এই পাশে রয়েছে রাহু, আর মাঝে লাল রঙের ধুতিতে রয়েছে অঙ্গরাকা, আর তার পাশে বেগুনি রঙের ধুতিতে রয়েছে চন্দ্র।
ঠাকুরগুলির একে অপরের সাথে অবস্থান ভারী অদ্ভুতভাবে করা। কেন এমনভাবে রাখা তা আমি জানি না, তবে এটা জানি যে নিশ্চয়ই এর পেছনে কোনো বিশেষ কারণ রয়েছে। এই যে দেখুন, এখানে রয়েছে শুক্র দেবতা, আর তার একদম পাশেই সবুজ ধুতিতে রয়েছে বুধ বা মার্কিউরি, আর সকলের মাঝে অধিষ্ঠান করেছে আমাদের সূর্য দেবতা, যিনি হলেন সবার থেকে বেশি শক্তিশালী। আর এইদিকে হলুদ ধুতিতে রয়েছে হচ্ছে বৃহস্পতি। আশা করি নবগ্রহ দেবতাদের সকলের সাথেই আপনাদের পরিচয় ঘটাতে পেরেছি। কদিন আগেই ফেসবুকে একটি ভিডিওতে দেখেছিলাম যে সিংহ রাশি এছাড়াও আরো অনেক রাশির শনির প্রকোপে নাকি 7.5 দশা শুরু হয়ে গেছে। সেই কারণেই আমি বারবার করে এই শনি দেবতাকে প্রণাম করে নিচ্ছিলাম, যাতে ওনার দৃষ্টি আমার ওপর না পড়ে। আর এই যে দেখুন, এখন আমরা দাঁড়িয়ে আছি একদম মেন মন্দিরের সামনেটাতেই। দাঁড়ান, এই জায়গাটিতে নিজেদের কিছু ছবি আর ভিডিও নিয়ে তারপর ভেবেছি একেবারে মন্দিরের ভিতরটিতে যাব। আপনাদের ভিডিও শুরুতেই মন্দিরে ঢুকে বলেছিলাম যে এই মন্দিরটি কিন্তু পুরোটাই সাউথ ইন্ডিয়ার যে সকল মন্দিরগুলো হয় সেরকম ধাঁচেই আর কি গড়া। আশা করি মন্দিরটি এখন থেকে দেখেই আপনারা বুঝতে পারছেন সেটা, আর এরপরে তো ভিতরে গিয়ে ঠাকুরগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন। কি সুন্দর হাওয়া দিচ্ছে এই জায়গাটিতে, বসে থাকতে ভারী ভালো লাগছে। মন্দিরের এই গোটা জায়গাটি চয়েসও করেছে কিন্তু ভীষণ ভালোভাবে, আশেপাশে গাড়ি ঘোড়ার একদমই শোরগোল নেই। ফলত মন্দিরের ভেতরের জায়গাটি এতটাই শান্ত আর এতটাই নিবিড়, আপনি একবার গেলেই কিন্তু মনটা আপনার একদম ভালো হয়ে যাবে। মন্দিরের একদমই সিংহদ্বার থেকে প্রবেশ করলেই এখানে যে সকল ট্রাস্টিজরা রয়েছে তাদের নামগুলো কিন্তু একদম লাইন বাই লাইন দেওয়া রয়েছে। আর এই মন্দিরের দরজাটিও কিন্তু ভীষণই সুন্দর। মন্দিরের দরজার একটি পাল্লাতে খোদাই করে আঁকা রয়েছে শিব পার্বতীর একটি ছবি, আর অন্যদিকের পাল্লাটিতে আঁকা রয়েছে আবার লক্ষ্মীনারায়ণের একটি ছবি। মন্দিরে প্রবেশ করলেই আপনি আপনার ডান দিকে দেখতে পারবেন একটি বড় শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে, আর এখানে রয়েছে সাউথ ইন্ডিয়ারই কোনো এক দেবতা। আর এই যে দেখুন, এখানে মেন মন্দিরে আমরা ঢুকে গেছি। এখানে একজন বসে শ্রীকৃষ্ণের নাম জপ করছে। এখানে রাধাকৃষ্ণর একটি সুন্দর মূর্তি কিন্তু বসানো রয়েছে। এই গোটা মূর্তিটাই রয়েছে পুরো পাথরের। এই অস্টিন হিন্দু টেম্পলে গিয়ে আমরা বুঝলাম যে আমরা হাতে গোনা কয়েকটি ঠাকুর দেবতার নামই জানি, এছাড়াও রয়েছে বহু ঠাকুর যাদের নাম কিন্তু এখনো অবধি আমাদের অজানা। তবে এটা খুবই স্বাভাবিক, যেহেতু আমরা বাংলায় থেকেছি, বাংলায় বড় হয়েছি, সেই কারণেই বাংলার দেবদেবীর নামগুলোই কিন্তু আমাদের জানা। আর এই যে দেখুন, এখানে রাধাকৃষ্ণের পদযুগলের সামনেই রয়েছে ছোট্ট গোপালের একটি মিষ্টি মূর্তি। কথায় আছে গোপালের নাকি ভুবন ভোলানো হাসি, সত্যি কিন্তু তাই। মুখটা দেখুন, একদম যেন মায়ায় পড়ে যাবেন। রাধাকৃষ্ণর বড় শ্বেত পাথরের মূর্তির সামনে কিন্তু ছোট্ট দুটো পিতলের রাধাকৃষ্ণ বসানো রয়েছে। আমার যতদূর মনে হচ্ছে নিত্য পুজোর জন্যই এই রাধাকৃষ্ণর ছোট্ট মূর্তি দুটোকে এখানে প্রতিষ্ঠান করা। আর এই যে দেখুন, এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার একটি মূর্তি প্রতিষ্ঠা করা রয়েছে। এত ভালো লাগছে আজকে এই মন্দিরটিতে এসে। এই আমেরিকাতে আসার পর প্রথম হয়তো এত সুন্দরভাবে একটা দিন আমরা কাটালাম। আর এখানে ঠাকুরের সামনে একটা ঝুলন্ত প্রদীপও ছিল, তাই প্রদীপের থেকে তাপ নিয়েই আমরা একটু নিজেদের মাথায় ঠাকাচ্ছিলাম। আর এখানে দেখুন, হনুমানজির কি সুন্দর একটা মূর্তি প্রতিষ্ঠা করা। পদ্ম ফুলের ওপরে বসে রয়েছেন স্বয়ং হনুমানজি, তার পাশেই রয়েছেন রাম সীতা লক্ষ্মণের একটি মূর্তি। আমরা সকলেই জানি রাম সীতা লক্ষ্মণ আছে মানেই তাদের সাথে বা তাদের পাশে হনুমানজিও থাকবেন। আর এই যে দেখুন, এখানে একটি বড় মন্দির করে প্রতিষ্ঠিত করা হয়েছে সাউথ ইন্ডিয়ার সবথেকে পূজিত দেবতা স্বয়ং বালাজির একটি মূর্তি। এই মন্দিরটিতে ছোট ছোট অনেকগুলি আসন রয়েছে, তবে 3টি বড় মন্দির রয়েছে। একটিতে তো রয়েছে বালাজির এরকম একটি বড় মূর্তি, বাকি দুটিও আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি চলুন। এই গোটা মন্দিরের থিম কালারটা কিন্তু ভীষণই সুন্দর রয়েছে, পুরোটাই সাদা এবং বেজ কালারের কাজ। আসলে আমরা সকলেই তো জানি যে সাদা শান্তির প্রতীক, আর এই মন্দিরে আসলে কিন্তু আপনার মনটা সত্যিই খুব শান্ত হয়ে যাবে। আর এই যে দেখুন, এখন আমি যেই দেবীকে করজোরে প্রণাম জানাচ্ছি তিনি হলেন ভূদেবী। একটা জিনিস আমি এতক্ষণে লক্ষ্য করলাম, জানেন তো, আমাদের বাংলার দেবদেবীর থেকে কিন্তু এই সাউথ ইন্ডিয়ার দেবদেবীর রূপের মধ্যে রয়েছে অনেক পার্থক্য। এই যে দেখুন, এখানে ভূদেবীর একটি বড় মূর্তি রাখা রয়েছে পাথরের, তার নিচে আবার পিতলের কিন্তু একটা ছোট্ট মূর্তি রাখা রয়েছে। আর এই যে এখানে শ্রীকৃষ্ণের একটা খুবই সুন্দর পিতলের মূর্তি রাখা রয়েছে, আর তার দুই দিকে রয়েছে তার দুইজন গোপী।
তবে এখানে অনেক ঠাকুর আছে জানেন তো, যাদের নাম আমি জানি না, হয়তো আমি আপনাদেরকে বলতেও পারবো না। এই দিকটাতেও ঠাকুরের কিছু ছোট মূর্তি রাখা রয়েছে। এখানে রয়েছে যেমন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর এইখানে আরও 3টি ঠাকুর রয়েছে, তবে এনাদের নাম আমি জানি না। আমার ভিডিও দেখছেন এমন কেউ যদি এই ঠাকুরের নাম জেনে থাকেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে মন্দিরে দেখলাম বাচ্চাদের একটা বেশ সুন্দর অনুষ্ঠান হচ্ছে, দাঁড়ান ওই দিকটাতে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর এই অনুষ্ঠানের জন্যই আজকে মন্দিরে বেশ ভালোই কিন্তু লোকজনের সমাগম রয়েছে। আর এখন আমি করজোড়ে দাঁড়িয়ে আছি শ্রী মহালক্ষ্মীর সামনে। কি ভীষণ সুন্দর দেখুন একবার মায়ের প্রতিমাটি। নাকে আবার ভীষণই সুন্দর একটি নথ পরানো, মায়ের পিছনের চূড়াটিও কিন্তু ভীষণ সুন্দর। তবে এই মা লক্ষ্মীর প্রতিমা আমাদের বাংলার মা লক্ষ্মীর তুলনায় অনেকটাই আলাদা। আর এই যে মা লক্ষ্মীর পাশে ছোট্ট করে রয়েছে ছোট্ট একটি মা লক্ষ্মীর প্রতিমা, ওই যে বললাম নিত্যদিনের জন্য, এটাও সেই কারণেই রাখা। আর এখানে মা লক্ষ্মীকে ভীষণই সুন্দর তসর কালারের একটি শাড়ি পরিয়েছে, আর মা লক্ষ্মীর সারা গা ভর্তি গয়না আর ফুলের সাজে সাজানো। আর এই যে এখন যে ঠাকুরটি আপনাদেরকে দেখাচ্ছি এনার নাম আমার জানা নেই, তবে এনার গলায় দেখলাম আবার লেবু দিয়ে একটি মালা করে পরানো রয়েছে। পুরো মন্দির ঘুরলেও এই জায়গাটি দেখে কিন্তু আমি ভীষণই অবাক হয়েছি। আমি প্রথমে তো দেখে বুঝতেই পারিনি এই যে এখানে একটি ঠাকুর বসানো রয়েছে। জানি না এমন অদ্ভুতভাবে কেন বসানো, কারণ ঠাকুরের সামনে ছিল অন্য একটি মন্দিরের পুরো দেওয়াল, আর এই দেবতার নামটিও আমি আপনাদেরকে জানাতে পারলাম না। এদিকটাতেও ছোট্ট একটি সিংহাসনে রয়েছে একটি সুন্দর ঠাকুর বসানো, তবে এই ঠাকুরের নামটাও আমি আপনাদেরকে জানাতে পারলাম না। এই যে দেখুন এখানে ঘিয়ে রঙের শাড়িতে রয়েছে মা সরস্বতী, তবে মা সরস্বতীর মুখটা দেখলেও হয়তো আমি বুঝতে পারতাম না যদি না হাতে বীণাটি থাকতো। মা সরস্বতীর পাশেই রয়েছে কোনো আর এক দেবী, তবে এই দেবীর নাম আমি জানি না, কিন্তু মাথার ওপরে দেখছি আবার একটি সাপ রয়েছে। আর মা সরস্বতী আর এই দেবীর মাঝখানে রয়েছে একটি মা দুর্গার ছবি। আর এই যে এখানে রয়েছে আমার প্রিয় গনু দাদা। ভগবান তো সবই একই, সবই প্রিয়, তবু আমরা প্রত্যেকেই কিন্তু কোনো একজন দেবতাকে ভীষণ পরিমাণে মেনে চলি। ব্যাস হয়ে গেছে এই দিকটা দেখা মোটামুটি। আর ওই দিকেও কয়েকটা সিংহাসনে ঠাকুর রয়েছে, তবে ওই দিকটাতে অনুষ্ঠান হচ্ছে বলে আবার ওই দিকটাতে আমরা যেতে পারলাম না আজকে, কিন্তু পরের বার এসে আপনাদের ভালোভাবে দেখাবো। আর এই যে এখন যে ঠাকুরের মূর্তিটিকে দেখাচ্ছি এটার সম্ভবত নাম ছিল রাজরাজেশ্বরী দেবী। আমাদের বাঙালিদের কাছে এই সকল নামগুলো একটু হলেও আলাদা। আর এই যে এখানে রয়েছে আমাদের সকলেরই চেনা আমাদের মহাদেব। বাইরে তো একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা রয়েছে, যেখানে আমরা সবাই মিলেই কিন্তু শিবের মাথায় জল ঢালতে পারি। আমিও সেখানে ঢেলেছিলাম, তবে সেই ক্লিপটা নেওয়া হয়নি। কিন্তু ভেতরেও দেখলাম মহাদেবের একটি শিবলিঙ্গ খুব সুন্দরভাবে প্রতিষ্ঠা করা রয়েছে। ওই যে বললাম যে বাচ্চাদের আজকে একটি অনুষ্ঠান হচ্ছে এখানে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আজ আসলে রবিবার, তো মা বাবারও ছুটি, সেই কারণেই প্যারেন্টসরা বাচ্চাদের একটু বেশি করে সময় দিতে পারে। কি ভালো নাচ করছে দেখুন বাচ্চাটি। আর এই যে এইদিকে দেখুন, এদিকে একটি বাচ্চা কিভাবে দুষ্টুমি করছে। মন্দিরের পরিবেশটা জানেন তো ভীষণই ভালো আর খুবই খোলামেলা। আপনি এখানে এসে নিজের মতো করে প্রত্যেকটি ঠাকুরকে কিন্তু পুজো দিতে পারেন। এই যে এদিকে আমরা একটু বসেছি আর অভিজিৎ আবার ওর মেলটা চেক করে নিচ্ছে। দিনের মধ্যে প্রায় 20 থেকে 25 বার ওর মেল চেক করতে থাকে। আমি তাই অভিজিৎকে বললাম যে তুমি এবার এখানটিতে একটু বসো, আমি আবার ওই দিকটা একটু ঘুরে আসি। আসলে প্রোগ্রাম হচ্ছে এখানে ঠিকই, তবে প্রোগ্রামে যে সকল গান হচ্ছে বা নাচ হচ্ছে সেই সকলের ভাষা কিন্তু আমরা একদমই বুঝতে পারছি না। সেই কারণেই আমি আবার এই দিকটাতে একটু উঠে এসেছি। ভাবলাম এই দিকটাতে একটু আর একবার চোখ বুলিয়ে যাই। বিকেল এখন বাজে প্রায় ওই 5টা। এবার আর বেশি দেরি করব না, আস্তে আস্তে উঠে আবার বাড়ির পথে রওনা হব। বাইরে রোদ্দুরের তাপটি একবার দেখেছেন? বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, তাও রোদ্দুরের তাপ একটুও কিন্তু কমেনি। মন্দিরে আবারও জানেন বেশ সুন্দর প্রসাদের ব্যবস্থা করা আছে। এখানে $6 দিলে আপনি এরকম একটা প্রসাদের প্যাকেট কিন্তু আপনার বাড়ির জন্য নিয়ে আসতে পারবেন। আমরাও সেই জন্য একটা নিয়েছিলাম। $6 মানে ওই ধরুন 500 থেকে 550 টাকার কাছাকাছি। মন্দির থেকে বেরিয়ে এসছি, আর এখানে চলুন আপনাদের মন্দিরের চারপাশটা একবার ভালোভাবে দেখাই। মন্দিরের একদম সামনের দিকটাতে তাকালেই আপনি দেখবেন মানে আপনার যত দূর চোখ যাবে তত দূর অবধি শুধুমাত্র সবুজ গাছগাছালিই দেখবেন। এত সুন্দর সবুজ গাছগাছালি চারিদিকটাতে থাকার জন্যই কিন্তু মন্দিরটা আরও অনেক বেশি শান্ত মনে হচ্ছে। এখানে বড় মন্দিরের পাশে আরও একটি ছোট্ট মন্দির রয়েছে, যেখানে সাই বাবার একটি প্রতিষ্ঠিত মূর্তি রয়েছে।
দাঁড়ান আপনাদের ভালো করে একবার মূর্তিটা দেখাই, দেখুন কি সুন্দর লাগছে। ভীষণ বড় শ্বেত পাথরের একটি মূর্তি, মাথায় রয়েছে আবার রূপোর মুকুট, আর গলায় আবার একটা হলুদ ফুলের মালা। সব কিছু মিলিয়ে এই মূর্তিটি কিন্তু অনেক বেশি আই ক্যাচিং লাগছে। তার পাশেই আবার বিষ্ণুর একটি ছোট্ট মূর্তি রাখা রয়েছে, আর এখানে সাই বাবার একটি চরণ প্রতিষ্ঠা করা রয়েছে। ওখানে আমি আবার একটু মাথা ঠেকিয়ে প্রণাম করে নিচ্ছিলাম। আর আমরা আসার খানিক পরে কিন্তু এক স্বামী স্ত্রী এই মন্দিরে এসেছিলেন, আর দেখুন ওরা কি সুন্দরভাবে সাই বাবার পুজো করছেন। আসলে জায়গার ভিত্তিতে প্রত্যেকটি মানুষেরই কিন্তু নিজস্ব কিছু নিয়ম থাকে পুজো অর্চনা করার। আমরা বাঙালিরা, বিশেষ করে কলকাতার মানুষেরা তো সাই বাবার পুজো সেরকমভাবে কোনোদিনই করিনি বা হতেও দেখিনি। সেই কারণে সাই বাবার পূজা অর্চনার নিয়ম কিন্তু আমরা অতটাও জানি না। আপনাদের শুরুতেই বললাম না যে মন্দিরটা ভীষণই খোলামেলা। দেখুন এখানে আমি সাই বাবার পদযুগলে হাত দিয়ে কিন্তু প্রণাম করছি। অন্য কোনো মন্দিরে গেলে হয়তো ওখানে নির্দিষ্টভাবে লেখাই থাকে যে ভগবানের মূর্তিতে হাত দেবেন না, কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটা নেই। আর এই কারণেই এই মন্দিরটি আমার আরও বেশি ভালো লেগেছে। ব্যাস হয়ে গেছে আজকের মতো আমাদের মন্দির ঘোরা। ভগবানের থেকে আশীর্বাদও নিয়ে নিয়েছি। কি ভীষণ হাওয়া দিচ্ছে এই দিকটাতে, দেখেছেন? চুলঠুল যেন একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে। ওই দূরে দেখুন একটা আবার ফোয়ারা মতোও করা রয়েছে, যদিও সেটা এখন চলছে না। আর এই দিকটাতে আবার বাচ্চাদের জন্য ছোট্ট একটা পার্কের ব্যবস্থাও করা রয়েছে। আর এই যে এখন যে জায়গাটি দেখাচ্ছি, এটি হলো মন্দিরের কমিউনিটি হল। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলি হয়। আর কমিউনিটি হলের পাশেই একদম দেখলাম যে মন্দিরের কিচেনটাও কিন্তু ওখানেই রয়েছে। ব্যাস গাড়িতে উঠে পড়েছি আমরা। এবার 15 মিনিটের মধ্যেই কিন্তু আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাব। তবে আজকে এত ঘুম পাচ্ছে, মনে হচ্ছে বাড়ি যাওয়ার আগেই বোধহয় গাড়িতে আমি ঘুমিয়ে পড়ব। আসলে কাল রাতে ঘুমোতে ঘুমোতে আমাদের অনেকখানি দেরি হয়ে গেছে, প্রায় 1:30-2 বেজে গেছে। তারপরে আবার আজকে সকাল 7টা 7:30টায় উঠে গেছি, সেই কারণেই এত ঘুম পাচ্ছে। দেখুন বলতে বলতেই আমাদের অ্যাপার্টমেন্ট কিন্তু চলে এসছে। চলুন ঘরে গিয়ে আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। এতদিন তো অনেক কিছুই বিরিয়ানিরই মোস্টলি ভিডিও করে দেখিয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা আজকে যে হিন্দু টেম্পলে গেছিলাম, ওখান থেকে কি প্রসাদ দিয়েছে। এই যে সাথে একটা স্পুনও দিয়েছে, দেখা যাক যে এর মধ্যে কি আছে। খিচুড়ি, এটা তো খিচুড়ি না, এটা তো খিচুড়ি। খেয়ে দেখি একটু কেমন। অন্যরকম, এটা আমাদের কারি পাতা দেওয়া, এটা সাউথ ইন্ডিয়ান টাইপের আর কি করা, বাট ভালো লাগছে খেতে, ওরকম টক না। তো আমরা তো বাড়িতে চলে এসেছি। ভীষণ সুন্দর মন্দিরটা, মানে আমরা এতটা সুন্দর হবে যে এক্সপেক্টই। মন্দিরটা তো আপনাদের দেখালামই যে কতটা সুন্দর। আমাদের বাড়ির এত কাছে এত সুন্দর একটা যে মন্দির থাকবে সেটা আমরা সত্যি এক্সপেক্ট করিনি। তো এবারে আলটিমেটলি শেয়ার করি যে যেই কারণে আজকে আমরা মন্দিরে গেছি, সেই গুড নিউজটা, যেটা প্রথম থেকেই বলছিলাম যে পরে বলবো, বাট আমি ভেবেছিলাম মন্দিরে গিয়েই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু মন্দিরের পরিবেশটা এত সুন্দর, সত্যি কথা বলতে গেলে আমি সেইভাবে ভিডিও নেওয়ার কথা আমার মাথাতেই ছিল না। তো যাই হোক না কেন, মেন রিজন আজকে আমাদের মন্দিরে যাওয়ার সেটা হচ্ছে ফাইনালি আমরা ইন্ডিয়াতে যাচ্ছি। এবার ইউএসএ থেকে ডিরেক্ট ইন্ডিয়াতে যাব। বাট তো আমরা কিন্তু এবার ইন্ডিয়াতে পার্মানেন্টলি ব্যাক করছি, কারণ অভিজিৎ ইন্ডিয়াতে চাকরি পেয়ে গেছে। অভিজিৎ আইআইটি রুড়কিতে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে জয়েন করছে। তো এটাই ছিল আজকে আমাদের জন্য গুড নিউজ। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব 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 ভালো লেগেছে। আমরা তো সারাদিনটা খুব সুন্দর কাটিয়েছি ইউএসএতে আসার পরে। এত সুন্দর দিন আমরা এই প্রথম কাটালাম। আবারও ইচ্ছা আছে একবার যাওয়ার, মানে আমেরিকা ছেড়ে যাওয়ার আগে এই মন্দিরে যাওয়ার আরও একবার ইচ্ছা আছে। তখনও আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে বাই বাই।